আমার বউ তুই, আমার বউকে দিয়ে আমি যা খুশি তাই করাবো, তাতে তোর কি? তুই এখন আমার রুম গোছাবি, ফ্লোর মুছবে, বিছানার চাদর পাল্টাবে, সবশেষে ওয়াশরুম পরিষ্কার করবি, বুঝতে পারছিস? যদি না করিস, বাসর ঘর ছেড়ে আজ রাতের জন্য আমি নাইট ক্লাবে চলে যাব, 100 মেয়ের সাথে নাচবো। কথা ক্লিয়ার নাকি বাজাল আছে? রাগে কিরমির করতে করতে আঙুলে কয়েকবার তুড়ি মেরে সদ্য বিবাহিত স্ত্রী প্রাণেশাকে কথাগুলো বলে অক্ষম আক্রোশে ফেটে পড়ল অনির্বাণ। জুতমতো বকতে না পারার কারণে মেজাজ কন্ট্রোলের বাইরে চলে গেল। কাজ দিয়েছে মাত্রই সেটা না করে নবপরিণীতা তার সাথে তর্কাতর্কি করছে, মানা যায়? এমন বদকিসমের মেয়েকে কেন কবুল করে বিয়ে করলো সে? এটাই এখন তার আফসোসের কারণ হয়ে দাঁড়ালো। প্রাণেশা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। সঙ্গে সঙ্গে অনির্বাণের চোখে মুখে রাগ এবং হিংস্রতা ফুটে উঠতে দেখল। স্বামী নামক প্রাণীটির কথাগুলো হজম করতে পারল না বিধায় জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায় জল জল করে উঠে বলল, তোমার সাথে বাসর করার জন্য আমি যেন হাত পা ছুড়ে কেঁদে মরছি। বের হও রুম থেকে। কাছে আসবে তো তোমার রুমের সব কিছু ফুটবলের মতন পলটা বানিয়ে লাথি দিয়ে গোল গোল খেলবো। একেই তো মাথার ভেতরে থাকা মগজটুকু ফুটন্ত পানির ন্যায় টকবক টকবক করে উতলাচ্ছে। প্রাণেশার কথায় সেটুকু যেন এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মস্তিষ্ক ধিক ধিক করে জল জল করে উঠল। সহ্যের বাইরে চলে গেল সবকিছু। প্রাণেশার বেয়াদপি হজম করতে না পেরে অনির্বাণ জোরে সোরে একটা লাথি মারল ফ্লোরে। সারাদিনের কথা মনে করে দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি কোনোদিন বউ হিসেবে মানব না। তুই একটা বেয়াদব, ডাইনি, কালনাগিনী, শাকচুন্নি, শেওড়া গাছের ভূত। সে ছোটবেলা থেকে চালাচ্ছিস, তাও সুখ পাসনি। এখন আরও চালানোর পায়তারা করছিস। বের হ আমার ঘর থেকে, এখন বের হ, বদনে কোথাকার। প্রতি নিঃশ্বাসে যদি মিথ্যা বলো, তোমার লজ্জা হয় না? ছি, একটু আগেই বলেছ আমি তোমার বউ। বিয়ের পর বউয়েরা স্বামীর ঘরে থাকে, স্বামীর ঘরই তো তাদের ঘর হয়। যেহেতু আমি তোমার বউ, এই ঘর এখন আমার, এর মালিকানাও আমার। বকাবকি না করে ঘুমাতে দাও। তোমার মতন পালোয়ানের সাথে যুদ্ধ করার মতন এনার্জি আপাতত নেই। ভালো মতন ঘুমাও, সকালে উঠে যুদ্ধ করব। গুড নাইট। অনির্বাণ দমে গেল না, তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বউ হওয়ার শখ হয়েছে না? বাস করবে আমার সাথে? জীবনটা আমার ছেঁড়াবাড়া বানিয়ে বউ সেজে থাকতে লজ্জা হচ্ছে না তোর? এই ছেঁড়াবাড়া জীবন এখন আমি জোড়া লাগবো কি করে? তোমার ছেঁড়া ভরা জীবন কিভাবে জোড়া লাগবে সেটা তো তুমি ভালো জানবে, আমি কি করে বলবো? আমি কি সুই সুতো যে বলা মাত্র সেলাই হয়ে জোড়া লাগিয়ে দেব? উফ প্রাণেশা, খামোকা রাগ বাড়াচ্ছিস আমার, যা এখান থেকে। যাব না। কি করবে? আমি এই ঘরেই ঘুমাবো, পারলে আটকে দেখাও। কথা শেষ করে জিহ্বা বের করে ভেঙচি কাটল প্রাণেশা। আপাতত যুদ্ধের সমাপ্তি টেনে পরনের বেনারসি পাল্টাতে ওয়াশরুমে প্রবেশ করলো সে। কারণ এখন যদি কথারীতি না টানে এই যুদ্ধ সকাল পর্যন্ত চলবে। তাই বিরতি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে লেডিস টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে এসে দেখলো অনির্বাণ তখনও ঝিম মেরে চেয়ারে বসে আছে। তাকে দেখে অনির্বাণ বলল, তুই আমার ঘর থেকে যা প্রাণেশা, যাওয়ার বেলা তোর কাপড় চোপড়গুলো নিয়ে যাবে। এই মুহূর্তে তোকে আমার অসহ্য লাগছে, প্লিজ। সম্পর্কে দুইজনের চাচাতো ভাই বোন হলেও বড় হয়েছে একই সাথে একই বাড়িতে। সেই সুবাদে রোজ ঝগড়া হতো, তর্কাতর্কি হতো, কথা কাটাকাটি হতো, তবে কখনো গায়ে হাত পর্যন্ত এগোতো না। এই দিকটাই খুব সতর্কতার সাথে এড়িয়ে যেত দুজনেই ভীষণ ঝগড়ুটে। পান থেকে চুন খসলেই শুরু হয় এদের ঝগড়াঝাটি। তবে বর্তমানে সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা। গত 2 বছর ধরে নিজের ব্যক্তিগত ব্যবসার সুবিধার কারণে বাড়ির বাইরে গিয়ে ঢাকা শহরে নিজের আলাদা জগৎ তৈরি করে সেখানেই থাকা খাওয়ার বন্দোবস্ত করে নিজেকে গুছিয়ে নিয়েছে অনির্বাণ। খুব বেশি প্রয়োজন না হলে এই বাড়িতে তার আসা হয় না। গতকাল এসেছিল প্রাণেশার বিয়ের খবর শুনে। প্রাণেশা ভীষণ মেজাজি, ঘাড়তারা, রাগছটা, খামখেয়ালি ও ছন্নছাড়া স্বভাবের মেয়ে। জীবনে ঘর সংসার কি কেন হয় এসব নিয়ে তার মাথা ব্যথা নেই। সারা দিন পুরুষ মানুষের মতো শার্ট প্যান্ট পরে বাইরে ঘোরাঘুরি করে, বন্ধুদের সাথে নিয়ে আড্ডা দেয়, ট্যুরে যায়। আলাদা কাজের মধ্যে একটা কাজ করে অবশ্য, নিয়ম করে বিভিন্ন ধরনের চারাগাছ রোপণ করে সে। ভার্সিটি যাওয়া আসার পথে রোজ এক একটা ফুলের চারা অথবা ঔষধি গাছ নিয়ে আসে, সেটা বাড়ির আঙিনায় রোপণ করে নিয়মিত তার যত্ন নেয়। এইভাবে এই কয়েক বছরে অসংখ্য নাম না জানা ফুলেদের গাছ ও ঔষধি গাছ লাগিয়ে বাড়ির আঙিনাটা সাজিয়ে নিয়েছে সে।
একদম নিজের মতো করে। তার সমস্ত ধ্যান জ্ঞান এই কাছেদের দিকেই, অন্য কোনো দিকে কোনো মনোযোগ নেই। সে দিতে রাজিও নয়। ছন্ন ছাড়া স্বভাবের কারণেই বিয়ের নাম শুনলেই সে কাজিনদের বলতো, দূর, বিয়ে করে কি হবে? দেখিস আমি কোনোদিন বিয়েই করব না। এই গিন্নিপণ আমাকে দিয়ে হবে না। প্রাণিশা অনার্স শেষ করেছে কিছুদিন আগে, ভালো রেজাল্টও করেছে। তাই বাড়ির মুরব্বীরা আলাপ আলোচনা করে তার বিয়ে ঠিক করেছিলেন তারই প্রিয় বন্ধুর সাথে। কিন্তু বিয়ের দিন তার প্রিয় বন্ধুটি লাপাত্তা। বরের গোষ্ঠী শুদ্ধ সবার ফোন নাম্বার একসাথে বন্ধ, কারোর সাথেই কোনোরূপ যোগাযোগ করা যাচ্ছিল না। এদিকে দিনও গড়িয়ে যাচ্ছিল প্রায়। বেলা শেষে ফোন এলো, পাত্র পালিয়েছে তার পছন্দের মানুষের সাথে। সেটা শুনে দুঃখ পেয়ে কেঁদে কেটে গাল ভাসিয়ে দেওয়ার বদলে বেনারসি খুলে সমবয়সী ও বয়সী ছোট সব কাজিনদের নিয়ে উড়াধুরা নাচানাচি শুরু করেছিল প্রাণেশা। যেন বিয়ে ভাঙেনি, বরং তার রং লেগেছে। বাড়ির সবাই তার এত সব আচরণে রীতিমতো বিরক্ত, ক্ষুব্ধ। বিয়ে ভাঙলে আশেপাশের মানুষজন খারাপ কথা শোনাবে, এই ভেবে অনির্বাণের বাবা, প্রাণেশার বাবা ও বাকি দুই চাচা মিলে নিজেদের সম্মান বাঁচাতে নিজেদের বাড়ির মেজ ছেলে শেখ অনির্বাণ সৈকতের ঘাড়ের উপর চাপ বাড়িয়ে দিতে কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই বিয়ে পড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তাতেই ঘরের প্রত্যেকটা সদস্যের উপর রেগে মেগে বোম হয়ে গিয়েছিল অনির্বাণ। মুখের উপর তর্ক করতে পারেনি। বড় ভাই, বাবা ও চাচাদেরকে খুব সম্মান করে চলে সে, তাদের কথা মেনে চলার চেষ্টা করে। তাছাড়া বাড়ির সম্মান, বাবা চাচাদের সম্মান, এসব ভেবেই রাজি হয়ে গিয়েছিল সে। কবুল বলে প্রাণেশার মতো ঘাড় তেরা আদা ব্যাটা ছেলে মেয়েকে বউ বানিয়ে নিজের ঘরেই জায়গা দিতে বাধ্য হলো। প্রাণেশা তার থেকে 5 বছরের ছোট হলেও নিজেকে সে সব সময় বড় ও পণ্ডিত বলে দাবি করে। যে মেয়ে ঘর বোঝে না, সংসার বোঝে না, কাছের মানুষদের মূল্য বোঝে না, তাকে বিয়ে করে এখন কপাল চাপড়াতে হচ্ছে অনির্বাণের। সে নিয়ম শৃঙ্খলা মেনে চলা মানুষ, কোনো ধরনের অসচেতনতা, অকারণে ঝুট ঝামেলা অথবা তর্ক বিতর্ক পছন্দ করে না। এই জন্য ভিড় এড়িয়ে চলে, ঝামেলা এড়িয়ে চলে, একাকী জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছে। অথচ এখন বাড়ির সবার এই উদ্ভট আচরণ, হুকুম এবং প্রাণেশার মেজাজ একসাথে এত কিছু তার বিরক্তি বাড়িয়ে দিল। কয়েক ঘন্টাতেই অস্থির হয়ে গেল সে। বেয়াদব মেয়েটা কথা এড়িয়ে গেল দেখে বিরক্তির স্বরে অনির্বাণ বলল, আমি তোকে যেতে বলেছি প্রাণেশা। আজকের সারাদিনে ধকলে প্রাণেশা যথেষ্ট ক্লান্ত। তার রুমের সব কাপড় চোপড় এই রুমে এনে সাজানো হয়েছে। কাজিনগুলো সাজিয়েছে যদিও, এইগুলো এখন রুমে নিয়ে গিয়ে পুনরায় সাজিয়ে গুছিয়ে রাখা অনেক ঝামেলার বিষয়। এত কাজ করার শক্তি তার নেই, আর না সে করতে অভ্যস্ত। আপাতত তার বিশ্রাম প্রয়োজন। তাই সে হাই তুলে ক্লান্ত শরীর নিয়ে ফুলে ফুলে সাজানো বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। এত হুকুম পালন করার কোনো কালেই অভ্যেস নেই তার, করতে বাধ্যও নয়। তাই নিজের মর্জি মতো চোখের উপর হাত রেখে অনির্বাণকে বলল, বাতি নেভাও। অনির্বাণ বিরক্ত হলো। কেউ তার কথা বোঝার চেষ্টাই করছে না। এই মেয়েটাকে কি করে সে বউ হিসেবে মেনে নেবে? কিভাবে সারাটা জীবন এক ঘরে কাটাবে? এ তো সারাদিন পায়ে পা দিয়ে ঝগড়া করে, নাকের ডগায় রাগ ঝুলিয়ে রাখে, সব সময় খিটখিট খিটখিট করে। এত বদরাগী বউ তার কপালে কিভাবে আসলো? তাছাড়া সম্পর্ক, এতগুলো সম্পর্কের মূল্য মেয়েটা বুঝবে তো? তার কাছে তো সবকিছুই খামখেয়ালি। নয়তো কোনো মেয়েকে নিজের বিয়ে ভাঙলে ডিজে গান বাজিয়ে নাচ করে? পুরো দিনের কথা ভাবতে গিয়ে রাগে সমস্ত শরীরে জ্বলুনি শুরু হলো অনির্বাণের। কটমট চোখে চেয়ে থেকে বলল, এই নির্লজ্জ, তুই আমার পিছনে শুয়েছিস কেন? বললাম না তোকে আমি বউ হিসেবে মানি না? কথা কি কানে যায় না? নেমায় বিছানা ছেড়ে, নয়তো ভালো হবে না কিন্তু। চোখের উপর থেকে হাত সরিয়ে প্রাণেশা বলল, নামবো না। কি করবে? ঘর পরিষ্কার করাবো। এখানে থাকতে হলে ঘর পরিষ্কার করতে হবে। দেখছিস না চারিদিকে কাঁচা ফুল ছড়িয়ে ছিটে আছে? চোখ কি কানা? কপালের নিচে থাকা চোখ কি উপরে নিয়ে হাঁটিস? কানে কোথাকার। দুজনে তর্কাতর্কি শুরু হয়েছিল এই ঘর গোছানো নিয়েই। অনির্বাণ রুমে এসে প্রাণেশাকে বলেছিল সম্পূর্ণ রুম পরিষ্কার করতে, কিন্তু প্রাণেশা শোনেনি, সোজা বারণ করে দিয়েছিল সে। সেই থেকে শুরু হওয়া তর্ক এখনো একই জায়গায় এসে দাঁড়ালো দেখে বিরক্তিতে প্রাণেশা তেতে উঠে বলল, থাকলাম না এখানে, ক্ষতি কি? সকালে উঠে সবাই যখন দেখবে আমি আমার রুমে ঘুমিয়েছি, বাবা ও চাচুদের হাতে উদম কালানি গাড়ে নিও, ঠিক আছে?
অনির্বাণ আটকে উঠল। প্রাণেশা চলে যাচ্ছিল। দরজার কাছে যেতেই হ্যাচকা টানে তাকে বিছানায় ফেলে দিল অনির্বাণ। তাড়াহুড়ো করে বলল, তুই এখানে ঘুমা, পারলে আমার ঘাড়ে উঠে ঘুমা, তাও ঘরের বাইরে যাস না। নিজের কপাল নিজেই পোড়ালো অনির্বাণ। দাঁত কেলিয়ে হাসলো প্রাণেশা। ভুবন জয় করা একটা হাসি। ফুলে ভরা বিছানার চাদরটা তুলে অনির্বাণের হাতে ধরিয়ে সকালে দিয়ে ওটা বলল, ধুয়ে দিও, এটা কেমন? পারলে বাড়ির বাকিদের কাপড় চোপড়ও ধুয়ে দিও। মাস শেষে মোটা অঙ্কের টাকা দেব, কাজ করবে আর টাকা দেব না? জানোই তো এত কিপটামি আমার দ্বারা হয় না। আমি আবার ভীষণ দয়ালু, কারো কষ্ট একদমই সহ্য করতে পারি না। অনির্বাণ ঠোঁট কামড়ালো শুধু। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! কৌশলে তাকে জব্দ করে নিল। এই বয়সে এসে বাপ চাচাদের হাতের উড়াধুরা কেলানি সে খেতে চায় না। ছাত্র জীবনে অনেক খেয়েছে। শেষবার খেয়েছিল 10ম শ্রেণীতে, টেস্টে ধরা খেয়ে। এরপর প্রিন্সিপালকে বুঝিয়ে সুঝিয়ে কত শত অনুরোধ করে তারপর ফাইনাল এক্সাম দিতে পেরেছিল। বাপরে, কি কেলানিটাই না খেয়েছিল! মনে পড়লে এখনো শরীরের পশম দাঁড়িয়ে যায়। সবার একটাই অভিযোগ ছিল, ক্লাসে ফার্স্ট হওয়া ছেলে কিভাবে টেস্টে ফেল করে। তারা কি আর জানতো ওই বয়সে প্রেমের ভূত চেপেছিল মাথায়। যত সব নষ্টের গোড়া তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আহা, সে কি ভোলা যায়? পেছনের কথাগুলো মনে পড়ে যাওয়াতে দুঃখী দুঃখী চেহারা বানিয়ে চাদরটা ওয়াশরুমে রেখে ফ্রেশ হয়ে এলো অনির্বাণ। এরই মধ্যে অন্য একটা চাদর বিছানায় বিছিয়ে অনায়াসে ঘুমাচ্ছে প্রাণেশা। দেখে শরীরে জ্বলে উঠল পুনরায়। বলল, তুই চাদর পেলি কোথায়? চোখ বন্ধ রেখে প্রাণেশা উত্তর দিল, আলমারি থেকে বের করেছি। তুই ওটাতে হাত দিয়েছিস কেন? ওখানে আমার কত ব্যক্তিগত জিনিস রাখা আছে। ব্যক্তিগত জিনিস দিয়ে অনির্বাণ কি বুঝিয়েছে সেটা চোখের ভাষাতেই খিলখিলিয়ে হেসে উঠল প্রাণেশা। বলল, হ্যাঁ, দেখেছি তোমার ব্যক্তিগত জিনিস। প্রাণেশার হাসি দেখে রাগ যেন আরো বেড়ে গেল অনির্বাণের। বলল, হাত দিয়েছিস? ছি, হাত দিতে যাব কেন? নাক মুখ কুচকে তাকালো প্রাণেশা। উল্টো ঘুরে হাসি আড়াল করে ঘুমানোর চেষ্টা করলো। অনির্বাণ বলল, তুই আর ওটায় হাত দিবি না। 100 বার দেব। মাথা ফাটিয়ে ফেলবো কিন্তু। চট করে বিছানায় উঠে বসলো প্রাণেশা। হাতের ইশারায় অনির্বাণকে কাছে ডেকে বলল, ফাটাবে? এসো, এক্ষুনি ফাটাও। এরপর কয়েক মাস জেলে থাকবে, আমি আরামসে এখানে থাকবো, হবে না? অনির্বাণ ফের বলল, তোকে আমি মেরে ফেলবো। ভূত হয়ে ঘাড় মোটকাবো। উফ আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? কেন? বেয়াদব ভূতনি শাকচুনি এইসবের পাল্লায়। একটু আগেই না বললে? এর মধ্যেই ভুলে গিয়েছো? কপালে হাত দিয়ে বিরক্তিকর ভাব প্রকাশ করলো অনির্বাণ। আলমারি লক করে চাবি নিজের কাছে লুকিয়ে ফ্লোরে বিছানা বিছিয়ে একটা বালিশ ও নকশিকাথা নিচে ফেলে বাতি নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বালিশে মাথা ঠেকালো সে। প্রাণেশা তার এইসব কাণ্ড কারখানা দেখে মিটমিটিয়ে হেসে বলল, ভালো করেছো ফ্লোরে শুয়েছো। এখানে আসলেই আমি তোমার ঘাড় মুটকি দিতাম। শেষে দেখা যেত বাড়ির সবাই ঘাড় আছে, শুধু তোমার ঘাড়টাই নেই। অনির্বাণ কোনো আওয়াজ করলো না। ঘুমানোর ভান ধরে চুপ করে পড়ে রইল। প্রাণেশা বালিশে মাথা ঠেকিয়ে অনির্বাণকে জ্বালানোর উদ্দেশ্যে গুনগুনিয়ে গাইল, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধকারে অন্ধকারে যাব মরিয়া। গান গেয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলো প্রাণেশা। টের পেল তা কিছুক্ষণ পরই। অনির্বাণ সোজা হয়ে বসে আবছা আলোতে প্রথমে তার পরিণীতাকে দেখল। এরপর বাতি জেলে ঘোর লাগা চোখে চেয়ে বিছানার দিকে অগ্রসর হতে হতে বলল, পরের লাইনটা যেন কি? প্রাণেশা পরের লাইনটা মনে করার চেষ্টা করলো। এর মধ্যেই অনির্বাণ বলল, মনে পড়ছে না। ভয় মিশ্রিত মনে দুই দিকে মাথা নাড়ালো প্রাণেশা। অনির্বাণ চোরা হাসি মুখে ভরিয়ে বিছানায় হাত রেখে প্রাণেশার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমার প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। প্রাণেশা ঢোক গিলল। হাতের আলতো ছোঁয়াতে অনির্বাণকে ছুঁয়ে দূরে সরানোর চেষ্টায় বলল, না প্লিজ, দূরে যাও। আমি ঠিক আছি, আমার ভয় লাগছে না। তুমি বাতি নিভিয়ে শুয়ে পড়ো। অনির্বাণ দূরে গেল না।
আরো কাছে এসে আঙুলের আলতো স্পর্শে প্রাণিশার লাল হয়ে যাওয়া গালটা ছুঁয়ে চোখে মুখে ফু দিয়ে বলল, তুই তো কাছে রাখলে, দূরে যায় কি করে বল? প্লিজ, তোমার দোহাই লাগে, তুমি যাও। হুম, যাব না। আজ তো আমাদের বাসর। ইশারা যখন কাছে রাখছে সে আদরটা শুরু করতে পারে, কি বলিস? প্লিজ মেজো ভাইয়া যাও। ভাইয়া? প্রাণিশা কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়াই তো ছিলে। এখন তো আর ভাইয়া নই, এখন তো ব্যক্তিগত মানুষ হয়ে গেছে। ফের ভাইয়া রাখলে তোর ঠোঁট দুটো আমি সেলাই করে দেব। তুমি দূরে যাও প্লিজ। দৌড়ে যাওয়ার মুড নেই আপাতত, আমি এখন রোমান্সের মোড়ে আছি। অনির্বাণ আর একটু কাছে এগোলে ভয়ে জড়সড় হয়ে গেল প্রাণিশা। পরক্ষণেই চিন্তা ভাবনা করে ফেলল কিছু। যখন দুজনের মাঝখানে 1 ইঞ্চি সমানো দূরত্ব রইল না, তখনই 2 হাতে অনির্বাণের চুল ধরে ঝাঁকুনি দিল। ব্যথায় আর্তনাদ করে উঠল অনির্বাণ। জোরপূর্বক হাত ছাড়িয়ে নিতেই দেখলো কতগুলো ছোট ছোট চুল প্রাণিশার হাতের মুঠোতে। চুমুর বদলে চুল ছেঁড়া। রেগে মেগে কিছু বলতে যাবে তার আগেই প্রাণেশা রুমের দরজা খুলে বাইরে দৌড় দিল। দৌড়তে দৌড়তে চিৎকার করে বলল, বাবা গো, মা গো, কে কোথায় আছো গো, জলদি এসো, আমার ঘরে ডাকাত এসেছে। ও মা, ও বাবা, আমাকে বাঁচাও, হতচ্ছাড়া ডাকাত আমায় মেরেই ফেললো রে। অনির্বাণের ঘুম ভাঙল সকাল 8:30টায়। এত বেলা অব্দি ঘুমানোর অভ্যেস তার নেই। গত রাতে প্রাণেশা তার চুল ছিঁড়ে দৌড় দেওয়ার পর আর মেয়েটার নাগাল পায়নি সে। তাতেই ঘর কাঁপানো হাসিতে পেট ফুলে উঠেছিল তার। প্রাণেশাকে ভয় দেখিয়ে রুম থেকে তাড়ানোর উদ্দেশ্যেই তো এইভাবে কাছে এগিয়েছিল সে। বউ হলেই যে তাকে ছুতে হবে এমন কোনো বাড়তি আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল না। ছিল শুধু প্রাণেশাকে দূরে সরানোর চিন্তা, শান্তিতে ঘুমানোর চিন্তা, যার ফলে ইচ্ছাকৃতভাবেই কাছে এগিয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছিল সে। প্ল্যান সাকসেসফুল হওয়াতে শান্তির একটা ঘুমও হয়েছে বটে। এইসব চিন্তা করে একা একাই হাসছিল অনির্বাণ। হাই তুলতে তুলতে ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখলো ভাঙা একটা গাছের নিচে ছোট চাচা শেখ সাকওয়াত আলমের ছেলে এবং মেয়েকে কান ধরিয়ে উঠবোস করাচ্ছে প্রাণেশা। হাতে তার একটা কঞ্চি, রাগত্ব মুখ, জ্বলন্ত তার দৃষ্টি। ভাই বোন দুটো বেশ ভয় পাচ্ছে প্রাণেশার এই দৃষ্টি। ভয়েই কাচুমাচু হয়ে তারা কান ধরে উঠবোস করছে আর ফুপাচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে বড্ড মায়া হলো অনির্বাণের। গলা উঁচিয়ে বলল, ওদেরকে এই শাস্তি কেন দিচ্ছিস? প্রাণেশা চোখ কটমটিয়ে বলে উঠল, সেটা তোমাকে কেন বলবো? তুমি কে? কাজের মাঝখানে বিরক্ত করছো কেন? যাও এখান থেকে। পরপর রাগী চোখে ভাই বোন দুটোর দিকে চেয়ে ধমকে উঠে বলল, এই তোরা ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছিস কেন? কান ধর, নয়তো দিলাম। দিলাম। শুনেই ওরা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। প্রাণিশা হাঁ হয়ে ওদের দিকে দেখছিল, কারণ এখনো অব্দি কঞ্চি দিয়ে একটা আঘাতও সে দেয়নি, শুধু ভয় দেখাতেই কঞ্চি হাতে রাখা। এদিকে দূর থেকে ওদেরকে কিছু একটা ইশারা করলো অনির্বাণ। প্রাণেশা না বুঝলেও ভাই বোন দুটো ঠিকই বুঝে নিল। সাউন্ড করে কান্না শুরু করলো। অনির্বাণ তখন সুযোগ পেয়ে বলল, তোর তো সাহস কম না, তুই ওদের গায়ে হাত দিচ্ছিস? ওরা এখনো ছোট, এসব শাসনে কি বোঝে? প্রাণেশা ফুঁসে উঠে বলল, কিছু বোঝে না, শুধু বোঝে গাছের ডালে চড়ে গাছ ভাঙতে। এইটুকু একটা গাছ, এটার ডালে চড়ার কি দরকার ছিল? একটা গাছের দাম কত জানো? সেটাকে যত্ন করে বড় করা কষ্ট বোঝো? বুঝবে কি করে? জীবনের কোনোদিন একটা গাছ লাগিয়েছো? অলস কোথাকার। হ্যাঁ, আসছে জ্ঞান দিতে। অলস তো তুই, অকর্মাও তুই। কাজের মধ্যে পারিসও একটাই, মেয়ে হয়ে জন্মেছিস। তোর তো দিনরাত রান্নাঘরে থাকার কথা, তুই কেন পুরুষের মধ্যে হাঁটা চলা করবি? আধা ব্যাটা ছিল একটা। আমি কি করব না সেটা আমি বুঝবো, তুমি মাথা ঘামানোর কে? আমি কে জানিস না? কবুল বলে যে আমার গলায় ঝুলেছিস, সেটা কি বলে গেছিস? আমি তোর স্বামী, এখন থেকে আমার সব কথা মেনে চলবি, নয়তো। প্রাণেশা দাঁত কিরমির করে বলল, আমি তোমার গলায় ঝুলিনি, যা হয়েছে তাতে আমার হাত ছিল না। এই জন্য তুমি যদি ভাবো রোজ রোজ অফিস যাওয়ার আগে রান্না বান্না করে তোমাকে মুখে তুলে খাইয়ে দিয়ে পতি সেবা করব, তাহলে ভুল ভাবছো। প্রাণে মরে গেলেও হাত পা পুড়িয়ে তোমার জন্য রান্না করব না। তোর হাতে রান্না খাওয়াচ্ছে কচু গাছের দড়ি বেঁধে ঝুলে যাওয়াই বেটার। অনির্বাণ যেভাবে কৌতুক করে বলল, প্রাণেশাও ঠিক একইভাবে বলল, তাহলে যাও, চলো, বাড়ির ওই পাশে পরিত্যক্ত ঝোপঝাড় আছে,
ওখানে অসংখ্য কচু গাছও আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাতেই ঝরে পারো। খামোখা আমার কাছে বিরক্ত করো কেন?